বাবু খাইছো? খাও নাই? এখনো খাও নাই? আরে আমি তো খাইছি। আরে খাইছি, তুমি খাও নাই কেন? অনেক মজার জিনিস। কি খাইতেছি তা বুঝো নাই? ও আচ্ছা, শরবত শরবত, চিনির শরবত খাইছো না? চিনির শরবত খাইছো? আচ্ছা, চিনির শরবত বানাই কেমনে জানো? আরে জানো তো, পানির সাথে চিনি দিতে হবে, তাইলে তো চিনির শরবত হয়ে যাবে। কটুক চিনি দিব? কটুক দিবা? এক গ্লাসের মধ্যে 2 চামচ। 2 চামচে হইব না? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেক চামচ দাও। গলে না তো? গলে না? আচ্ছা, চামচ দিয়ে একটু ভালো করে নাড়াও। এরপরও গলে না? আচ্ছা, এক কাজ করো, একটু হিট দাও, চুলার মধ্যে একটু হিট দাও, গলে যাইব। ঠিক আছে? গলছে? হ্যাঁ, গলবো। তাহলে কি দেখলাম? হিট দিলে একটু বেশি গলে, হিট কম দিলে একটু কম গলে। তার মানে চিনিটা পানিতে দ্রবীভূত হয়, কিন্তু তাপমাত্রা একটু বাড়াইলে একটু বেশি গলে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখি যে চিনিটা পানির মধ্যে কেন একটু তাড়াতাড়ি গলে আর একটু কেন দেরিতে গলে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে ধরো এটার মধ্যে, আচ্ছা এটা গ্লাসের মতো করে আঁকিয়ে তুমি কইবা যে স্যার এটা কি আঁকলে। আচ্ছা, আমার অঙ্কন কিন্তু অনেক সুন্দর হয়, বুঝছো? ধরো এটা একটা গ্লাস, ধরো এটার মধ্যে 250 ml দ্রবণ, এটার মধ্যে আমি চিনি দিচ্ছি। চিনি দিলাম, দেওয়ার পর কি করলাম? নাড়লাম। চিনি কি হলো? ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আমি দিলাম চিনি কটুক, এখানে 50 গ্রাম চিনি দিলাম। চিনি, তুমি বলতেছো স্যার আমি 50 গ্রাম চিনি খাই না, আমি আরো বেশি খাই। ঠিক আছে, তুমি 70 গ্রাম দাও। দাও, তুমি দিলা 70 গ্রাম। এবার তুমিও নাড়ো। দ্রবণটা হচ্ছে 250 ml এর। তুমি নাড়ার পর পুরাটা তো গলে না, দেখো নিচের মধ্যে কিছু তলানি পড়ে রয়েছে। ঠিক আছে, কি করবা? হিট দাও। ধরো এইখানে টেম্পারেচার ছিল 25 ডিগ্রি, তোমারটাও প্রথমে এখানে 25 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি। হিট দেওয়ার পর ধরো টেম্পারেচারটা হলো 70 ডিগ্রি। ভ্যানিশ হয়ে গেল চিনি। দেখো এখানে কোনো চিনি নাই। ঠিক আছে, তার মানে কি করতে হইলো? যে চিনিটা তলানি পড়ছে, তলানি, ওই চিনিটার আমি কি করছি? হিট দিয়ে গলায় ফেলছি। এবার তুমি চিনির শরবত খাইয়া ফেলো। কি তুমি চিনির শরবত খাইবা না? গ্লুকোজের শরবত খাইবা? ঠিক আছে, তাহলে তোমার জন্য গ্লুকোজের শরবত বানানোর চেষ্টা করি। 250 ml গ্লুকোজ দিলাম, 90 গ্রাম। এবার এটারে নাড়ো। নাড়ার পর কোনো অদক্ষেপ নাই, পুরাটাই দ্রবণ। কিসের মধ্যে? কত তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তাহলে কি হলো, সব জায়গায় আমরা দ্রাবক হিসাবে কোনটা ব্যবহার করলাম? দ্রাবক ব্যবহার করলাম পানি। তুমি কি করলা? তুমি দিলা 70 গ্রাম চিনি, যেটা সহজেই প্রথমে পুরোপুরি দ্রবীভূত হয় নাই, পরে একটু হিট দেওয়ার পর এটা দ্রবীভূত হইল। আমি কি করলাম? আমি দিলাম 50 গ্রাম চিনি, আমারটা ফার্স্টের বাড়ি পুরোপুরি দ্রবীভূত হয়ে গেছে। তোমার বন্ধু কি করলো? 90 গ্রাম গ্লুকোজ দিল, ফার্স্টের বাড়ি দ্রবীভূত হয়ে গেল। তিন ধরনের ঘটনা ঘটলো। আচ্ছা, এখন এই ঘটনাগুলো থেকে আমরা কি দেখতে পারি? ঘটনাগুলো থেকে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দুই ধরনের দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন রকমের। এই যে দেখো, আমি দিলাম 50 গ্রাম চিনি, তোমার এক বন্ধু দিল 90 গ্রাম গ্লুকোজ। 90 গ্রাম গ্লুকোজ। তাহলে কি হলো? 250 ml এর মধ্যে 50 গ্রাম চিনি পুরোপুরি দ্রবীভূত হইল, কিন্তু গ্লুকোজ হয়েছে কতটুক? 90 গ্রাম। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি একই দ্রাবকে ভিন্ন ভিন্ন পরিমাণ দ্রবীভূত হয়। তাহলে দ্রাব্যতার এটা একটা শর্ত আমরা চিন্তা করতে পারি। আবার দেখো, আমি দিলাম 50 গ্রাম চিনি, তোমার আরেক বন্ধু দিল 70 গ্রাম চিনি। 70 গ্রাম চিনি প্রথমে কিছু তলানি পড়ছে কটুক? 20 গ্রামের। কারণ ধরে নিছি যে 250 ml এর মধ্যে সর্বোচ্চ 50 গ্রাম চিনি দ্রবীভূত হয়। তারপরে কি করা হলো? হিট দিলাম। হিট দেওয়ার পরে যে তলানিটা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখান থেকে কি বুঝলাম? তাপমাত্রা বাড়াইলে একই পদার্থের দ্রাব্যতা বাড়তে পারে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা সিদ্ধান্ত আমরা নিলাম। সব সময় কি তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে? না, সব সময় বাড়বে না। তুমি চুন দাও পানির মধ্যে, কি হয়? চুন দিলে পানিটা গরম হয়ে যায়। কেন গরম হয়? কারণ চুন পানির মধ্যে যখন সংযুক্ত হয় তখন সেখানে কি হয়? কিছু তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। যেটা তাপ উৎপাদী প্রক্রিয়া, সেটার মধ্যে যদি তাপমাত্রা বাড়াও তখন কি হবে জানো? উল্টা হবে। তাপ উৎপাদী প্রক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে কম দ্রবীভূত হবে। আর যেটা তাপ শোষী প্রক্রিয়া, অর্থাৎ যে তাপ শোষণ করে, তার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। এই যে যেমন চিনির ক্ষেত্রে দেখো, 25 ডিগ্রি থেকে 70 ডিগ্রি করলাম, তাপমাত্রা বাড়াইলাম, দ্রাব্যতা বেড়ে গেছে। প্রথম ছিল 50 গ্রাম দ্রবীভূত হয়েছে, পরে কিন্তু 70 গ্রাম দ্রবীভূত হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রক্রিয়াগুলো তাপ শোষী প্রক্রিয়া, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বেড়ে যায়। ঠিক আছে, আবার দেখলাম একই পরিমাণ দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন রকমের। এখানে 50 গ্রাম চিনি দ্রবীভূত হয়েছে 250 ml, আর এখানে হয়েছে 90 গ্রাম। আবার এই লবণ কিংবা চিনি তুমি যদি কেরোসিন তেলের মধ্যে দাও, কেরোসিন তেলের মধ্যে দিয়ে কেউ অবশ্য দ্রবণ বানায় না লবণের, কথার কথা যে তুমি এখানে কি করলা? 250 ml এর দ্রবণ নিলা, সেই দ্রবণের মধ্যে কি আছে? আছে কেরোসিন তেল। কেরোসিন তেল এটার মধ্যে দেখা গেল যে তুমি 2 গ্রাম চিনি দিছ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 2 গ্রামের পরে আর এটা গলে না, তাও বহুত কষ্ট হয়েছে। কেরোসিন তেলের মধ্যে চিনি দিয়া ঘুটা ঘুটা করতে করতে 2 গ্রাম চিনি দ্রবীভূত হয়েছে, আর দ্রবীভূত হয়নি। তার মানে কি দাঁড়াইলো? একই দ্রব ভিন্ন ভিন্ন দ্রাবকে দ্রাব্যতা ভিন্ন ভিন্ন রকম। চিনির পানিতে যে দ্রাব্যতা, কেরোসিন তেলের মধ্যে কিন্তু সেই দ্রাব্যতা নাই। কেরোসিন তেলের মধ্যে তার দ্রাব্যতা অনেক কম। তাহলে আমরা দ্রব এবং দ্রাবক দেখলাম, চেঞ্জ করলে দ্রাব্যতাটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। এবার আমরা চিন্তা করি গ্যাসের ক্ষেত্রে। এতক্ষণ তো আমরা লিকুইড নিয়ে কথা বললাম, সবই লিকুইড দ্রবণ, আর দ্রবটা নিয়েছিলাম কি? সলিড, চিনি কিংবা গ্লুকোজ। এখন গ্যাসের কথা চিন্তা করি। এখন অবশ্য একটু শীত পড়ছে, কোক আর স্প্রাইট কে না খায়? সবসময় খায়। কোক আর স্প্রাইটের বোতলটা খুললে কি হয়? সাবধানে না খুললে কিন্তু পুরা ভিতর থেকে সব বের হয়ে চলে আসে। কেন চলে আসে?
ভিতরে তোমরা সবাই জানো তাকে কি কার্বন ডাইঅক্সাইড। যখন কোক বা স্প্রাইটের বোতলটা বন্ধ থাকে, ভিতরে হাই প্রেসারে চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা হয়। এই জন্যই কোক বা স্প্রাইটটা মজা লাগে খাইতে। কিন্তু যখন তুমি বোতলটা খুলে ফেলতেছো তখন কি হয়? বোতলটা খুলে ফেললে ভিতরের যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আছে না, তারা তো জোর করে তুমি চাপ দিয়ে ধরে রাখছো। সে তখন তার নজরুলের কবিতা মনে পড়ে যায়। কি বলছিল নজরুল? থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। অর্থাৎ এই যে কোক বা স্প্রাইটের যে বোতলটা ছিল, এই বোতলটার ভিতরে তোমার যে কার্বন ডাইঅক্সাইডটা দ্রবীভূত অবস্থায় ছিল, হাই প্রেসারে দ্রবীভূত অবস্থায় ছিল। তুমি যখন এই বোতলের মুখটা খুলে দিচ্ছ, সে খুশিতে এই বদ্ধ ঘর থেকে বের হয়ে চলে আসে। কেন? কারণ ভিতরের দ্রাব্যতা তখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কমে যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? চাপের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। চাপ যদি বাড়াই দ্রাব্যতা বাড়ে। মুখ খুলে দিয়ে চাপ যখন কমায় দিচ্ছি, দ্রাব্যতা কমে যাচ্ছে, গ্যাস তখন উড়ে চলে যাচ্ছে। এই বিষয়টা, এই কঠিন বিষয়টা আবিষ্কার করছিল কে জানো? বিজ্ঞানী হেনরি। বহুত কঠিন বিষয়, বুঝছো? বিজ্ঞানী হেনরি এই কঠিন বিষয়টা আবিষ্কার করছে। সে কি বলছে? সে বলছে দ্রাব্যতা চাপের সমানুপাতিক। সলিবিলিটি ইজ প্রপোর্শনাল টু প্রেশার। খুবই কঠিন জিনিস। পরে উনি কইল এখানে একটা ধ্রুবক হবে, যে ধ্রুবকটার নাম হবে হেনরি ধ্রুবক। ঠিক আছে, হেনরির কনস্ট্যান্ট, সোজা জিনিস। আচ্ছা, এবার কঠিন কিংবা তরলের ক্ষেত্রে চাপ বাড়াইলে দ্রাব্যতার কোনো ইম্প্যাক্ট আছে কিনা কি মনে হয়? ধরো তুমি যেই চিনিটা পানির মধ্যে দিয়েছিলা, তুমি যদি সেখানে বাইরের প্রেশার 1 অ্যাটমসফিয়ারের জায়গায় 2 অ্যাটমসফিয়ার করো, দ্রাব্যতা কি বাড়বে? বাড়বে না। সোজা উদাহরণ দিই। ধরো আজকে এখন আমি এই রুমের মধ্যে দাঁড়ায় তোমাদের সাথে কথা বলতেছি। এখন এখানে রুমের প্রেশার ধরে নেই আমরা 1 অ্যাটমসফিয়ার। কোনো কারণে যদি এই রুমের প্রেশার 1 অ্যাটমসফিয়ারের জায়গায় 3 অ্যাটমসফিয়ার করা হয়, 3 গুণ বাড়ানো হয়, আমি কি আগের চেয়ে আরও চিকন হয়ে যাব? না, আমি আগের মতোই থাকবো। 1 অ্যাটমসফিয়ারের জায়গায় 3 অ্যাটমসফিয়ার করলে এই রুমের মধ্যে যে পানি আছে, পানিটা কি আগের চেয়ে অনেক সংকুচিত হয়ে যাবে? আয়তন কম দখল করবে? না, আগের মতোই থাকবে। তাহলে কি বুঝলাম? চাপের ক্ষেত্রে কঠিন কিংবা তরলের কোনো ভূমিকা নাই। কঠিন কিংবা তরল চাপে একেবারেই তোয়াক্কা করে না। তোয়াক্কা করে শুধু গ্যাস। কেন? কারণ গ্যাস হলো গিয়া ছুটাছুটি বেশি করে, তো যে বেশি লাফালাফি করে, দৌড়াদৌড়ি বেশি করে, তার মধ্যে ভয় বেশি থাকে। বুঝছো না? বেশি দৌড়াদৌড়ি করলে, উড়াউড়ি করলে ভয়টা বেশি থাকে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমরা সবাই জানো। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে দেখলাম কঠিন তরল বায়বীয় বিভিন্ন ধরনের পদার্থের লিকুইডের মধ্যে দ্রাব্যতা কেমন হয় সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আমরা তখন আলোচনা করলাম। এবার এখান থেকে ছোট্ট কিছু অঙ্ক করি। দেখো, ধরো এটা পাত্র, এটার মধ্যে 200 ml সম্পৃক্ত দ্রবণ আছে। সম্পৃক্ত দ্রবণ কার? সোডিয়াম ক্লোরাইডের। ধরো রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, অ্যাস অফ সোডিয়াম ক্লোরাইড বলে দিছে প্রশ্নের মধ্যে যে এটা হলো ধরো 40। ঠিক আছে, তোমারে বলে দিলাম আমি 25 ডিগ্রি তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 40, আর হচ্ছে এখানে 200 ml সম্পৃক্ত দ্রবণ আছে। তোমার কাছে আমার এখন প্রশ্ন, এই জায়গায় সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে? কতটুকু সোডিয়াম ক্লোরাইড? এটার মধ্যে কিন্তু পানি আর সোডিয়াম ক্লোরাইড আছে। এখন তোমার বাইর করতে হবে এটার মধ্যে কতটুকু সোডিয়াম ক্লোরাইড আছে। বুঝছো? গত ক্লাসটার মধ্যে কোন থিওরি দিয়ে এই অঙ্কটা করতে হবে সেই থিওরিগুলো কিন্তু পড়াইছি। তাহলে আমরা একটু সেই থিওরি থেকে অঙ্কটা করে ফেলি। সোজা জিনিস, তোমরা যদি মুখস্থ করে ফেলো তাইলে জিনিসটা খুবই সোজা। সূত্রটা মুখস্থ থাকলে অঙ্ক করা 2 মিনিটের ব্যাপার। S equal to 100 m ডিভাইডেড বাই m মাইনাস m, এটা ছিল সূত্র। এমটা কি? এমটা হলো, ছোট হাতের এমটা হলো দ্রবের ভর। দ্রবের ভর
এখানে দ্রবকে আমার এই অঙ্কে সোডিয়াম ক্লোরাইড, এটা তো তোমরা সবাই বুঝতেছো। এটা কি? এস মানে সলিবিলিটি, তার মানে দ্রাব্যতা। শুধু বড় হাতের এম কি? শুধু বড় হাতের এম হলো দ্রবণের ভর, দ্রবণের ভর। তাহলে সিম্পল ম্যাথ, দ্রব যোগ দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। তাহলে দ্রবণ মাইনাস দ্রব ইকুয়াল টু দ্রাবক, দ্রব যোগ দ্রাবক ইকুয়াল টু দ্রবণ, দ্রবণ মাইনাস দ্রব ইকুয়াল টু দ্রাবক। তার মানে এই পুরাটা হলো দ্রাবকের ভর, দ্রাবকের ভর। চলরাশি কয়টা? 3টা, একটা এস, 2টা এম, একটা ছোট হাতের একটা বড় হাতের, যে কোনো 2টা জানলে 3 নম্বরটা বের হয়ে যাবে। প্রশ্নে কি দেওয়া আছে? বড় হাতের এম দেওয়া আছে। তাহলে আমরা করি, বড় হাতের এম দেওয়া আছে কত? 200 এম। আচ্ছা, এখানে খেয়াল করো, একটু ঝামেলা আছে। 200 ml বলেছি, তার মানে কি? ভর তো গ্রামে দেওয়া নাই, এখানে তো আয়তন ml এ দেওয়া আছে। যদি প্রশ্নের মধ্যে ml এ দেওয়া থাকে তাহলে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকতে হবে। আপেক্ষিক গুরুত্ব কি জিনিস গত ক্লাসে পড়াইছি। যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? আমরা সেটাকে 1 ধরে নিব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব 1 ধরে নিব। আপেক্ষিক গুরুত্ব 1 হলে কি হয়? ml সমান গ্রাম হয়। তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব 1। বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে এখানে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1, আপেক্ষিক গুরুত্ব 1। তাহলে দ্রবণের ভর 200 ml সমান 200 গ্রাম, যেহেতু আপেক্ষিক গুরুত্ব 1। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব 1, আগু আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? দ্রাব্যতা এস দেওয়া আছে 40। তাহলে এস ইকুয়াল টু 40, 2টা দেওয়া আছে, তার মানে কি? ছোট হাতের এম বের হয়ে যাবে। তাহলে 40 ইকুয়াল টু 100 এম বাই 200 মাইনাস এম। প্রশ্নে চাইছি কি? সোডিয়াম ক্লোরাইডের ভর, একেবারে সোজা অঙ্ক। তাহলে ছোট হাতের এম ইকুয়াল টু হোয়াট? এখন তুমি এই জায়গায় জাস্ট ক্যালকুলেশন করলেই এটা বের হয়ে যাবে। দেখি মুখে মুখে পারি কিনা। 8000, এটা 40 এম, ওই পাশে গেলে 100 যোগ 100 এম আর 40 এম, বাস। তাহলে আমার এখান থেকে কি আসে? এম ইকুয়াল টু হলো আমার নিচে হলো 140, উপরে হলো 8000। তাহলে 5 14 70, 10 7 5 6 7 2, তার মানে হচ্ছে 1 আর 6 4 14 56, মোটামুটি এত গ্রাম। আমার যদি মাথার ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে তাহলে এটা 57.15 গ্রাম। অর্থাৎ আমার এই জিনিসটার মধ্যে 57.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে এবং এটা সম্পৃক্ত অবস্থায় আছে। কারণ প্রশ্নে বলে দিছে এটা একটা সম্পৃক্ত দ্রবণ। তাহলে বাকি অংশটা কি? 200 মাইনাস 57.15 গ্রাম, অর্থাৎ 142.85 গ্রাম। এটা হলো এখানে দ্রাবকের পরিমাণ। ঠিক আছে, তাহলে দ্রাবক এখানে এত। এবার আমরা একটু এই অঙ্কটা নিয়েই একটু সামনের দিকে অগ্রসর হই। তাহলে আমি একটু ডাটাগুলো লিখে রাখি, আমার বোর্ডে জায়গা হবে না, ডাটা লিখে রাখি যে দ্রাবক হচ্ছে 200 মাইনাস 57.15 গ্রাম বা 142.85 গ্রাম। আর প্রথম ক্ষেত্রে দ্রব হচ্ছে কত? 57.15 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার আমি এটা একবারে ক্লিন করে ফেলি। এবার এই অঙ্কটার মধ্যেই আমি একটু দেখি সামনে পিছে যাওয়া যায় কিনা, একটু নাড়াচাড়া করি। হ্যাঁ, কি নাড়াচাড়া? এখানে লিখলাম তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। তাহলে খেয়াল করো, তাপমাত্রা বৃদ্ধি হলে দ্রবণটা তখন আর সম্পৃক্ত থাকবে না, এক হলে অতিপৃক্ত হবে, নাহলে অসম্পৃক্ত হবে। বুঝবো কিভাবে? আচ্ছা দেখি প্রশ্নে কি বলে।
প্রশ্নে বলল এখানে তাপমাত্রা 60°C, আর 60°তে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা প্রশ্নে বলল ধরো এটা ছিল 40, এটা দিল 50। খেয়াল করো, প্রশ্নে আর কিছুই বলল না। এখন তোমার প্রশ্নে জানতে চাইলো মিশ্রণের ফলাফল ব্যাখ্যা করো, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পরে মিশ্রণের ফলাফল ব্যাখ্যা করো। তাহলে কেমনে করবা? তাপমাত্রা বৃদ্ধিতে ফলাফল ব্যাখ্যা, অর্থাৎ কি তাপ উৎপাদী না তাপ শোষী হবে, বুঝবো কিভাবে? আচ্ছা দেখো, সে 25°তে 40 গ্রাম তার ধরে রাখতে পারে, তার ক্যাপাসিটি হলো 40 গ্রাম, প্রতি 100 গ্রাম পানি 40 গ্রাম ধরে রাখতে পারে। প্রতি 100 গ্রাম পানি 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ধরে রাখতে পারে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের প্রতি তার মহব্বত হলো প্রতি 100 গ্রামে 40 গ্রাম। তাপমাত্রা যখন বাড়াইলা তখন প্রতি 100 গ্রাম পানি 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ধরে রাখতে পারে। মহব্বত বাড়ছে না কমছে? মহব্বত বাড়ছে। আগে সে 40 গ্রাম ধরে রাখতে পারতো, এখন 50 গ্রাম ধরে রাখতে পারে। মহব্বত বাড়লে দ্রাব্যতা কি বাড়বে না কমবে? দ্রাব্যতা বাড়বে, কারণ সে এখন আগের চেয়ে বেশি ধরে রাখতে পারে, তার আকর্ষণ বেশি হয়েছে সোডিয়াম ক্লোরাইডের প্রতি। ঠিক আছে, তোমার কোনো কিছুর প্রতি যদি মহব্বত বাড়ে সেটার কথা দিনে রাইতে বিভিন্ন সময় মনে হয়, এখানেও বিষয়টা তাই, মহব্বত বাড়ছে। এখন তোমার প্রশ্নে জানতে চাইছে মিশ্রণের ফলাফল ব্যাখ্যা করো। তার মানে কি এই সম্পৃক্ত দ্রবণটা কি আর সম্পৃক্ত থাকবে? সম্পৃক্ত থাকবে না। অসম্পৃক্ত না অতিপৃক্ত হবে? অসম্পৃক্ত হবে। কেন? কারণ তার মহব্বত বাড়ছে, তার ক্যাপাসিটি আরো বেশি। এখন সে আগে যে 57.15 গ্রাম ধরে রাখতে পারতো, এখন কিন্তু তার চেয়ে বেশি ধরে রাখার মতো তাই সে যোগ্যতা অর্জন করছে, তাই না? তার মানে দ্রবণটা অসম্পৃক্ত হবে। তাইলে আগে দেখি যে যদি 50 হয় তার দ্রাব্যতা, তাহলে সে আসলে কতটুকু দ্রবকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে। আবার বলতেছি, এই পাত্রে যখন দ্রাব্যতা 50 হয় তখন সে কতটুকু ধরে রাখার মতো ক্ষমতা রাখে, এটাকে আমার বের করতে হবে। তাহলে এই ক্ষমতাটা কি হবে? 57.15-এর চেয়ে অবশ্যই বেশি হবে। তাহলে সেটা একটু বের করার চেষ্টা করি। এই ক্ষেত্রে মনে রাখবা দ্রাবক কিন্তু আগেরটাই আছে, অর্থাৎ দ্রাবক কিন্তু ওই 142.85 গ্রামই আছে, এর চেয়ে বাড়েও নাই কমেও নাই। তোমার যদি কারোর প্রতি মহব্বত বাড়ে, সেই মানুষ কিন্তু আগের জনই থাকে, সেই মানুষ থেকে কিন্তু নতুন কেউ তৈরি হয় না, সেই মানুষটাই থাকে। তাহলে দ্রাবকটাও কিন্তু এখানে সে আগের পরিমাণই থাকবে। তাইলে আমরা এখানে দ্রাব্যতা বাইর করি 60 ডিগ্রির জন্য। তাহলে কি হবে? 100 m বাই m মাইনাস m। তাহলে 60 ডিগ্রিতে দ্রাব্যতাটা কত? এটা 60 ডিগ্রির জন্য আমি যদি এভাবে দেখাই, আর এটা দেখাই 25 ডিগ্রির জন্য, 25 ডিগ্রি সেলসিয়াস বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে কথাটা এভাবে লিখি, অ্যাস অফ সোডিয়াম ক্লোরাইড 60 ডিগ্রিতে কত? অ্যাস অফ সোডিয়াম ক্লোরাইড 60 ডিগ্রিতে প্রশ্নে দিয়ে দিছে 50। খেয়াল করো, দ্রাবক কিন্তু প্রথম ক্ষেত্রে যা ছিল এখনো তাই আছে। তার মানে দ্রাবক m মাইনাস m হলো কত? 142.85 গ্রাম। তাহলে দ্রব m কত? আমরা এখান থেকে যে দ্রবটা পাবো, এই দ্রবটা কি? এই দ্রবটা হলো সম্পৃক্ত করতে গেলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ক্যাপাসিটি কত, ওই যে তার সোডিয়াম ক্লোরাইডের প্রতি মহব্বত কতটুকু, আমরা এখন সেটা বের করব। তো বের করি, 50 100 m, এটা হলো 142.85। যাক, এত বড় ক্যালকুলেশন আমরা একটু কাজ করি, ক্যালকুলেটারে চাপ দিয়ে করি, সব তো আর মুখস্থ করা যায় না। দেখি ক্যালকুলেটর কি বলে। 100 এটার গুণ দিতে হবে, 50 দিয়া দিলাম, পরে 100 দিয়ে ভাগ, 71.43। m এর মান হলো 71.43 গ্রাম। খেয়াল করো, তার আগে মহব্বত ছিল সোডিয়াম ক্লোরাইডের প্রতি 57.15 গ্রাম। তাপমাত্রা বৃদ্ধিতে তার যখন দ্রাব্যতা বাড়লো, তার মহব্বত তৈরি হয়েছে এখন 71.43 গ্রাম। তার মানে কি, তার আরো কিছু এক্সট্রা সোডিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে দ্রবণটি কি হবে? অসম্পৃক্ত হবে, অসম্পৃক্ত হবে। সুতরাং 71.43 মাইনাস
57.15 বা 14.28 গ্রাম আরও সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করলে দ্রবণটি কি হবে? সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হবে। ঠিক আছে, তাহলে যখন তোমারে বলবে যে ফলাফলটা বিশ্লেষণ করো, তখন কিন্তু তোমাকে বুঝা নিতে হবে যে এটা কি সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে, অসম্পৃক্ত হবে নাকি অতিপৃক্ত হবে। ঠিক আছে, আবার অনেক সময় প্রশ্নে বলে দেয় যে এটার মধ্যে আর কতটুকু যোগ করলে এটা সম্পৃক্ত হবে, তাহলে তো তোমার বলেই দিল, সোজা করে দিল হিসাবটা। ঠিক আছে না? তো তোমরা তখন পারবা। এখন এই ধরনের গল্প দিয়ে কিন্তু উদ্দীপক আসে, খুবই ফেভারেট। উদ্দীপকের জন্য এই গল্পটা খুবই ফেভারেট। এটা দুইভাবে আসতে পারে গল্পটা। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হইতে পারে যে দেখো এখানে 25 ডিগ্রিতে এটা 60 ডিগ্রি সেলসিয়াসে যখন উন্নীত করা হলো, প্রথমে দ্রাব্যতা ছিল 40, ধরো পরে এটা দ্রাব্যতা হয়ে গেছে 30। ধরো এই পদার্থটা সোডিয়াম ক্লোরাইড না, ঠিক আছে, ধরো এটা সিলভার ক্লোরাইড, তাহলে তাপমাত্রা বাড়ানোর পরে কি হয়েছে? তার দ্রাব্যতা কমে গেছে। খেয়াল করো, তাহলে এখানে কি হবে? এখানে পদক্ষেপ পড়বে। দেখো আমি কিন্তু আরেকটা অঙ্কে চলে গেছি, সেম জিনিস দিয়ে আরেকটা অঙ্কে চলে গেছি। তাহলে সেই প্রথম ক্ষেত্রটা ঠিকই আছে, পরে এইখানে এই মানটা হয়ে যাবে 30। তাহলে এইখানে মানটা 30 হবে, তার মানে এটা হবে 30। তাহলে এটা 30 হলে আমি দেখি জিনিসটা কি দাঁড়ায়। 30 ইন্টু 142.85 ভাগ 100, 42.86। তখন দেখো, আরে কলমটাও ডাস্টারটাও পড়ে যায়। 42.86 গ্রাম। খেয়াল করো, দ্রাব্যতা যদি কমে যায় তখন কিন্তু ক্যাপাসিটি কমে যাচ্ছে। এই যে দেখো, আগে ছিল তার 57 গ্রাম ধরার ক্যাপাসিটি, এখন হয়েছে 42 গ্রাম ধরার ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি কমে গেছে। তোমার যদি কারোর প্রতি মহব্বত কমে যায়, পরে কিন্তু তারা দেখলে খুব একটা আর পছন্দ হয় না, তার থেকে 100 হাত দূরে থাকতে পারলেই ভালো লাগে। ঠিক আছে, তাহলে দেখো দ্রবণটা এই ক্ষেত্রে কি হবে? অতিপৃক্ত হবে। তাহলে অতিপৃক্ত হলে এখন আমার কি করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। 57.15 মাইনাস 42.86। তাহলে এইখানে 14.29 গ্রাম, আমার যদি ভুল না হয়ে থাকে। 14, হ্যাঁ, মুখে অঙ্ক করে ফেলছি। ঠিক আছে, অঙ্কে আমি মাশাল্লাহ বহুত ভালো। তাহলে দেখো এখানে 14.29 গ্রাম আরও সোডিয়াম ক্লোরাইড না, এখানে হবে যে 14.29 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবণে তলানি বা অবশেষ বা অদক্ষেপ তৈরি হবে। খেয়াল করো, 3টা শব্দ লিখছি, তলানি, অবশেষ, অদক্ষেপ, তিনোটা সেম জিনিস। অর্থাৎ দ্রবণটি অতিপৃক্ত হবে। সুপার স্যাচুরেটেড, অতিপৃক্ত। এই যে তলানি করছে, সিম্বল তলানি করছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? দ্রবণ কেমনে বানাইতে হয় সেটা শিখলাম। ভিন্ন ভিন্ন দ্রাবকে দ্রাব্যতা চেঞ্জ হয় সেটা শিখলাম। গ্যাসের ক্ষেত্রে, দ্রাব্যতার ক্ষেত্রে হেনরির বিশাল বড় একটা আবিষ্কার, সেটা সম্পর্কে জানলাম। আর কি জানলাম? কোনো একটা দ্রবণের তাপমাত্রা বাড়াইলে কিংবা কমাইলে দ্রাব্যতা চেঞ্জের কারণে সেখানে দ্রবণটা সম্পৃক্ত থেকে কি অসম্পৃক্ত হয় নাকি অতিপৃক্ত হয়। এক ঢিলে অনেক পাখি মেরে ফেললাম। তোমার কাজ হলো এখন বাসায় বসে বসে এই ধরনের অঙ্ক তোমার সিলেবাস থেকে করার জন্য। পড়ালেখা একটু কম হইতেছে আমি জানি, শীত আসছে, হ্যাঁ, বাইরে কিছুদিন পরে খেজুরের রস পাওয়া যাবে। খেজুরের রস খাও, রসায়নের রসটাও বোঝার চেষ্টা করো। ওই করোনা থাকুক আর না থাকুক সেসব উছিলা দিয়ে লাভ হইব না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে রসায়ন জানবা কেমনে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, পরে আরেকদিন কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।